আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি এস.এম. মাজহারুল ইসলাম, বাগাছড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহকারী শিক্ষক, এগ্রিকালচার কৃষি। আমি এখানে নবম এবং দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ক প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি, এই প্রযুক্তি নিয়ে আলাপ করব এবং এর সঙ্গে ফসল নির্বাচন এবং জমি প্রস্তুত, এই তিনটা বিষয় নিয়ে আলোকপাত করব। প্রথমে আমি প্রযুক্তি বিষয়ে আসি। প্রযুক্তি হলো পুরাতনের সাথে নতুন কিছু সংযোজন করে নতুন কিছু তৈরি করাই হলো প্রযুক্তি। আমি যদি বিস্তারিতভাবে বুঝিয়ে দেই তাহলে সেক্ষেত্রে ভালোভাবে বোঝা যাবে। যেমন এক সময় এই কৃষি কাজ করা হতো জুম পদ্ধতিতে। জুম পদ্ধতিটা হচ্ছে এমন যে কোনো ফসল লাগাতে গেলে লাঠি দিয়ে গর্ত খুঁড়ে সেইখানে বীজটা রোপণ করে যে আসলে ফসল তৈরি করা হতো, যে গাছটা হতো, সেটা ছিল তদানীন্তন সময়ের একটা চাষাবাদ। কিন্তু তার সঙ্গে বর্তমানের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে প্রযুক্তি কতদূর এগিয়ে গেছে এবং কতদূর ডেভেলপ হয়েছে, কৃষিতে কতদূর আলোড়ন সৃষ্টি হয়েছে, সেটার প্রেক্ষাপটে বোঝা যাবে যে আসলে এটাই তার প্রযুক্তি। যেমন আমি আবারও একটু বলি যে তদানীন্তন সময়ে গর্ত খুঁড়ে বীজ দেওয়া হতো, গাছ হতো, কিন্তু সেইটাকে এখন ভালোভাবে বীজের অঙ্কুরোদ্গম ভালো করার জন্য, গাছকে ভালো করার জন্য, পরিপুষ্ট করার জন্য, ফসল উৎপাদন বেশি করার জন্য আমরা কি করি, লাঙল দিয়ে, টিলার দিয়ে বিভিন্নভাবে জমি প্রথমে খোঁড়া হয় বা আলগা করা হয়। এটা কি করা হয়, খোঁড়ার পরে তারপর সেটাকে ভালোভাবে চাষাবাদ করা হয়, মাটি আলগা করে দিয়ে সেইটার সঙ্গে যদি আমরা সমান করে আগাছা মুক্ত করে সার বপন করে জমিকে উন্নত প্রযুক্তি নিয়ে আসা হয় তাহলে কি ফসলটাও ভালো হবে, ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে এই যে পুরাতন এবং নতুন, এই দুটো সমন্বয় বা কম্পেয়ার করলে আমরা বুঝতে পারি যে ফসল উৎপাদন কোনটাতে বেশি হয়েছে। এই যে বেশি হওয়ার প্রক্রিয়াই তোমার প্রযুক্তি সংযোজন। সেক্ষেত্রে বলা যায় যে কৃষিক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে শুধু বীজ নয়, যেমন যন্ত্রাদি, যেমন পাওয়ার টিলার, ট্রাক্টর, পাওয়ার থ্রেসার, তারপরে ঝাড়াই মেশিন, তারপরে বীজ রোপণ, চারা রোপণ ইত্যাদি বিষয়ে সব কিছু নতুন নতুন সংযোজন। এই সংযোজনটাই প্রযুক্তি। আর প্রযুক্তির মাধ্যমে যে দেশ যত বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং যত বেশি প্রযুক্তি সংযোজন করতে পেরেছে তাদের ফসল উৎপাদন, তাদের উৎপাদনটা তত বেশি। সেক্ষেত্রে দেখা যায় যে উন্নত বিশ্বের সাথে বাংলাদেশ যদি কম্পেয়ার করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তাদের থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এই পিছিয়ে পড়ার কারণ আমাদের প্রযুক্তিটা তত ডেভেলপ নেই। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপট যদি বিবেচনা করা হয় তাহলে তদানীন্তন সময়ের থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছি আমরা, তবে বিশ্বের সাথে আমরা তত বেশি খাপ খেয়ে বা আগাতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এটাকে আমরা এতক্ষণ যা বলে বিস্তারিত আলাপ আলোচনা করলাম, এটা আমাদের প্রযুক্তি। এই প্রযুক্তি কৃষিক্ষেত্রের প্রযুক্তি, কৃষির সাথে নতুন নতুন সংযোজন যেটা করা হবে সেটা কৃষি প্রযুক্তি। এখন ফসল নির্বাচন। ফসল নির্বাচন করতে গেলে আগে আমাদের প্রথমে জানতে হবে মাটিটা যদি আমরা ভালোভাবে শনাক্ত না করতে পারি, মাটির বিবেচনা না করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফসলটাও ভালো হবে না। সেক্ষেত্রে দেখা যায় যে মাটিকে প্রথমে 3 ভাগে ভাগ করা হয়। মাটিকে তিন ভাগে ভাগ করা যায়, যথা 1 বেলে মাটি, 2 দোআঁশ মাটি, 3 এঁটেল মাটি। অনেকে আমরা এই বেলে মাটি কি, দোআঁশ মাটি কি এবং এঁটেল মাটি কি এটা আমরা শনাক্ত করতে পারি না। সেক্ষেত্রে আমি যদি কিছু চিত্রের মাধ্যমে যদি বোঝানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিছু বোঝা সম্ভব। যেমন কি বেলে মাটি,
যদি বেলে মাটির কথাই ধরি সেক্ষেত্রে দেখা যায় যে বেলে মাটিটা এর বুনটটা অনেক আছে বড় বড় আকৃতির, এর বুনট থাকে অনেক বড়। হ্যাঁ, এখানে বলে রাখাই ভালো যে বুনটটা কি, অনেকে হয়তো বুঝতে পারবে না যে বুনটটা কি। এই বুনট যদি আমাদের জানতে হয় তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে বুনটটা হচ্ছে মাটির কণা, মাটির কণাই হচ্ছে মাটির বুনট। এই বুনট আছে, মাটির কণা যত বেশি ক্ষুদ্র তার আছে বুনটটাও তত ক্ষুদ্র। সেক্ষেত্রে দেখা যায় বেলে মাটির কণাটার বুনটটা আছে অনেক বড় আকৃতি। আমি এটাকে যদি একটা মাটির কণা ধরি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে একটা ঢিল ধরি, সেক্ষেত্রে দেখা যায় যে আসলে বেলে মাটির বুনটটা অনেক বড় থাকে। সেক্ষেত্রে দেখা যায় এর পানি ধারণ ক্ষমতা হচ্ছে কম, পানি ধারণ ক্ষমতা কম, এবং আছে দেখা যায় এটাকে ধরা হয় বেলে মাটি। এখানে দেখা যায় যে বালির পরিমাণ সবচেয়ে বেশি থাকে, শতকরা 80% আছে থাকে বালি, এবং আছে 20% থাকে অন্যান্য উপাদান, যেমন আছে দোআঁশ, এঁটেল, এটা সম্পৃক্ত থাকে। কিন্তু এ দিয়ে ফসল মোটামুটি ভালো আশা করা যায় না। সেক্ষেত্রে দেখা যায় বেলে মাটিতে ফসল আদি কম হয়। কিছু কিছু জিনিস আছে হয়, যেমন আছে বাদাম, তরমুজ, বাঙ্গি, এই জাতীয় আছে ফসলগুলো এখানে কিছু কিছু হয়। এবার আসি আমরা দোআঁশ মাটি। দোআঁশ মাটির কণাগুলো দেখা যায় যে বেলে মাটির কণা থেকে একটু ছোট। এরূপভাবে থাকে যে দোআঁশ মাটির কণাগুলো হচ্ছে বেলে মাটির তুলনায় বুনটটা একটু ছোট। এখানে আমি আরেকটু উদাহরণ দিয়ে দেই যে দোআঁশ মাটিতে বালি থাকে আছে 50% এবং বেলে বা এঁটেল মাটি থাকে আছে 50%। এই দুটোর সমন্বয়ে তৈরি হয় আছে দোআঁশ মাটি। এই দোআঁশ মাটিতে সব ফসলই ভালো হয়, অর্থাৎ ফসল উৎপাদনের সবচেয়ে উপযোগী মাটি হচ্ছে দোআঁশ মাটি। দোআঁশ মাটির মাধ্যমে যদি ফসল উৎপাদন করা হয় তাহলে আশানুরূপ ফসল উৎপাদন করা সম্ভব বা যায়। সেক্ষেত্রে দেখা যায় যে আসলে আমরা এখানে আরেকটা উদাহরণ দিয়ে যাই যে তোমরা যদি বাসায় এই বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি কি এটা পরীক্ষা করতে চাও তাহলে তোমরা পরীক্ষা করে নিতে পারো। সেক্ষেত্রে দেখা যায় যে বেলে মাটিটা তুমি প্রথমে হাতে করে নিয়ে তারপর মুষ্টিবদ্ধ করে দলা ভাগানোর চেষ্টা করলে, একটা ঢিল তৈরি করে, এই ঢিলটা তৈরি করার পরে যদি 3 ফিট বা 2.5 ফিট উপর থেকে যদি আমি ওই মাটির দলাকে নিচে ফেলে দেই তাহলে দেখা যাবে যে আসলে কি মাটিটা চতুর্দিকে ছড়াই ছিটিয়ে গেছে। অর্থাৎ আমি এই ঢিলটাকে যদি উপর থেকে ছেড়ে দেই সেক্ষেত্রে নিচে পড়লে এরকম চতুর্দিকে মাটির দলা বা মাটির বুনটটা ছড়িয়ে ছিটিয়ে পড়বে। সেক্ষেত্রে দেখা যায় এর একে অপরের সাথে সন্নিবদ্ধ বা আবদ্ধ অবস্থায় থাকতে সক্ষম নয়, ততটা সম্ভব নয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় দোআঁশ মাটি যদি আমরা নরম একটা দোআঁশ মাটির দলা হাতের সাথে নিয়ে মুষ্টিবদ্ধ করি এবং সেটাকে দলা পাকিয়ে 3 ফিট উপর থেকে যদি আমরা মাটিতে ফেলে দেই তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এটার যতটা ছড়িয়ে ছিটিয়ে গেছে দোআঁশ মাটি অত ছড়িয়ে ছিটিয়ে যাবে না। সেক্ষেত্রে দেখা যায় কেমন হবে যে 2-1টা যে আমরা এই যে দোআঁশ মাটি, এই দোআঁশ মাটিকে যদি আমরা নিচে ফেলে দেই সেক্ষেত্রে আমার নিচে পড়ার ক্ষেত্রে মাটির আকারটা এমন হবে যে কিছু কিছু মাটির দলা এরকমই থেকে যাবে, মাটির সাথে এরকমই থেকে যাবে, কিন্তু এর 2-1টি কণা ছড়িয়ে ছিটিয়ে বাইরে পড়তে পারে। তাহলে দেখা যায় যে আসলে কি বেলে মাটির বুনট তারা সারিবদ্ধভাবে বা আবদ্ধভাবে থাকতে পারে না, কিন্তু দোআঁশ মাটিটা আবদ্ধ থাকে, কিন্তু কিছু কিছু 2-1টা মাটির বুনট ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। এখানে 3য় নাম্বার যেটা আছে সেটা আছে কি এঁটেল মাটি। এই এঁটেল মাটিটা যদি আমরা বিবেচনা করি এটা আসলে অনেকেই চেনো, আবার অনেকেই এটা চেনো না। সেক্ষেত্রে আমি এঁটেল মাটি সাধারণত নিচু এলাকায় বেশি পাওয়া যায়। যে মাটিটা সাধারণত কুমাররা মাটির হাঁড়ি পাতিল তৈরির কাজে ব্যবহার করে। এটা চিনিয়ে দেওয়ার জন্য আমি উদাহরণস্বরূপ বলে দিলাম যে কুমাররা সাধারণত এঁটেল মাটিটা ব্যবহার করে। এঁটেল মাটিটা ব্যবহার করে এই কারণে ওর বুনটটা থাকে খুবই ক্ষুদ্র। অর্থাৎ কি আমরা বেলে মাটির বুনটটা আমরা দেখিয়েছি, দোআঁশ মাটির বুনটটা আমরা দেখিয়েছি, এখন আমরা দেখাবো কি এঁটেল মাটি। এঁটেল মাটির যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে দেখা যায় যে আরও ক্ষুদ্র, অর্থাৎ কি দোআঁশ মাটি থেকে আরও ক্ষুদ্র।
এবং এটা একটা দলার যদি বিবেচনা করি, এই দলার ভেতরে সমস্ত মাটিগুলো এমনভাবে একে অপরের সাথে আবদ্ধ থাকে যে এদেরকে ছাড়ানোও যায় না। এবং হাত দিয়ে যদি আছে কাদা নিয়ে বিবেচনা করি, সেক্ষেত্রে দেখা যায় যে চ্যাটপিটে ভাব সৃষ্টি হয়, অর্থাৎ কি আঠালো জাতীয় ভাব সৃষ্টি হয়। এবং এক্ষেত্রে আমরা যদি এটাকে পরীক্ষামূলক এইভাবে করতে চাই, তাহলে দেখা যায় আমরা এঁটেল মাটির একটা দলা নিলাম। এই এঁটেল মাটির দলা আমরা ঠিক এই 3 ফিট উচ্চতা থেকে নিচে ফেলে দিলাম। সেক্ষেত্রে দেখা যাবে যে মাটি যদি এটা আছে ভূপৃষ্ঠ মনে করি, ভূপৃষ্ঠের উপরে আছে এই মাটিটা ফেললে ঠিক এরকম আকারই ধারণ করবে, অর্থাৎ কি সেটা এক সাইড বরাবর একটু চ্যাপ্টা হবে কিন্তু উপরে ডিম্বাকৃতি থাকবে। সেক্ষেত্রে দেখা যায় এর বুনোর চতুর্দিকে কোথাও কোনো ছড়িয়ে ছিটিয়ে যাবে না। এখন আমরা এই যে মাটি সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম, সেক্ষেত্রে দেখা যায় এখন আমরা ফসল নির্বাচন করতে আমরা বুঝতে পারবো যে আসলে কোন মাটির জন্য কোন ফসল আছে সবচেয়ে ভালো। এখানে বলে রাখা ভালো যে আসলে কি দোআঁশ মাটি আছে উত্তম মাটি, ফসল উৎপাদনের জন্য সবচেয়ে উত্তম মাটি। এই মাটিতে সবচেয়ে বেশি ভালো সব ফসল হয়। কিন্তু এঁটেল মাটিতে সবচেয়ে ধান জাতীয় ফসল সবচেয়ে বেশি ভালো হয়, অর্থাৎ যেখানে পানি জমে থাকতে সক্ষম, অর্থাৎ কি পানি ধরে রাখার জন্য এঁটেল মাটি সবচেয়ে ভালো। সেক্ষেত্রে নিচেও অঞ্চলে এঁটেল মাটিটা বেশি থাকে, সেখানে ধান ফসলটাও বেশি ভালো হয়, কারণ ধান ফসল জমিতে সবসময় আছে কি 4 থেকে 5 ইঞ্চি পানি সবসময় প্রয়োজন হয়। পানি থাকলে ধান ফসলটা ভালো হয় এবং আছে পোকামাকড়ের উপক্রম আছে কম থাকে, সেক্ষেত্রে আছে ফসলটাও বেশি ভালো হবে। এবং এখন আমরা দোআঁশ মাটি, এই যে মানে মাটি আমরা চিনলাম, এই মাটির আরেকটা কারণ আছে, সেটা আছে কি পিএইচ। মাটির একটা পিএইচ থাকে, যে পিএইচের মাত্রায় ফসলটা সবচেয়ে বেশি ভালো হয়, সেটা অনেকে হয়তো বা জানে না। অর্থাৎ কি এখানে পিএইচটা সবচেয়ে আগে জানতে হবে যে আমাদের পিএইচটা কি। পিএইচ হলো আছে মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব। অম্লত্ব এবং ক্ষারত্ব, অর্থাৎ যে মাটিতে অম্ল থাকে সেখানে আছে ফসল ভালো হবে না, যে মাটিতে আছে ক্ষারত্ব থাকে সেখানে আবার ফসল ভালো হবে না। এই জন্য মাটির পিএইচ, নিরপেক্ষ পিএইচ, মাটির নিরপেক্ষ পিএইচ 6.6 থেকে 7.6 উত্তম। 6.6 থেকে 7.6 আছে উত্তম। অর্থাৎ কি মাটির পিএইচ যখন আছে একটা ফসল আমরা চাষাবাদ করতে যাব, সেক্ষেত্রে দেখায় যদি ওই মাটির পিএইচ 6.6 বা তার চেয়ে একটু বেশি থাকে, 8 পর্যন্ত মাছ ফসল উৎপাদন করা সম্ভব। কিন্তু বেশি হলে আবার আছে কি ওই মাটিতে লোনা দেখা দেবে, সেক্ষেত্রে আছে ফসলগুলো মারা যাবে। এর জন্য আমাদের নিরপেক্ষ পিএইচ কত 6.6 থেকে 7.6। হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস বলি যে জ্ঞানমূলক প্রশ্নে পিএইচটা কি, পিএইচ কি, এই প্রশ্নটা আসতে পারে। সেক্ষেত্রে দেখা যায় পিএইচ আছে মাটির হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। মাটির হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। অর্থাৎ কি এখানে মাটির আমি আগেই বলেছি যে আসলে পিএইচ হচ্ছে মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব। অর্থাৎ কি এই পিএইচের মাধ্যমে আমরা ফসল কম বেশি করতে পারি। অর্থাৎ যদি অম্লত্ব বেশি হয়ে যায় তাহলে ফসল ভালো হবে না, ক্ষারত্ব বেশি হয়ে যায় তাহলেও ফসল ভালো হবে না। এই নিরপেক্ষর জন্য মানে আমাদের নিকটস্থ যে মানে উপসহকারী কৃষি কর্মকর্তা বা সে উপজেলা কৃষি অফিস আছে, ওখানে যে মাটি নিয়ে পরীক্ষা করলে তারা আছে বের করে দিতে পারে যে ওই মাটির পিএইচটা কত। এখন আমরা যে ফসল নির্বাচন, এটা আসলে আমরা বলবো যে ফসল নির্বাচনের জন্য বেলে মাটিতে বাদাম, তরমুজ, বাঙ্গি এই জাতীয় ফসল সবচেয়ে বেশি ভালো হয়। দোআঁশ মাটিতে সমস্ত ফসলই কম বেশি সবচেয়ে বেশি ভালো হয়। আর এঁটেল মাটিতে ধান জাতীয় ফসল বা আখ জাতীয় ফসল যদিও আছে দোআঁশ মাটিতে হয়, তাহলে আছে এঁটেল মাটিতে এই সমস্ত ফসলগুলো বেশি ভালো হয়। এখন আমরা জমি নির্বাচন, এরপরে আমরা আলোচনা করব জমি নির্বাচন বা জমি প্রস্তুত। জমি প্রস্তুত করতে গেলে আমরা কৃষকের ভাষায় আমরা বলতে পারি যে জমিতে আড়াআড়িভাবে একটা জমিকে আড়াআড়িভাবে
যদি আছে চাষাবাদ করা হয় সেটাকে আছে জমি চাষাবাদ বা আছে জমি প্রস্তুত বলে। কিন্তু এটা মূলত কৃষকের ভাষায় এটাকে তা বলে না। যেমন আছে কি জমি চাষাবাদ করতে গেলে মূলত প্রথমে বিবেচনা করতে হবে যে আমি কত গভীরতায় ফসল ভালো হয় বা শিকড় কত দূর পর্যন্ত যায় এবং কি ফসল রোপণ করব, তার উপর ভিত্তি করে মূলত ফসল চাষাবাদের জন্য জমিকে 15 থেকে 18 সেন্টিমিটার গভীরতায় জমি চাষাবাদ করলে সেটাকে জমি প্রস্তুত বা জমি চাষাবাদ বলে। কিন্তু এখানে জমি চাষাবাদ শুধু তাই করলে হবে না, জমিকে আড়াআড়িভাবে ন্যূনতম আছে 3 থেকে 5টি চাষাবাদ করলে এবং আছে মই দিয়ে সমান করলে সেটা ভালো হয়, অতি উত্তম হয়। এতে উপকার আছে এই যে জমির পিএইচটা ঠিক থাকবে, জমির আছে অম্লত্ব খারত্ব ঠিক থাকবে, জমির আছে ক্ষতিকর পোকামাকড়গুলো আছে দমন হবে, তারপরে ফসলের শিকড়গুলো সহজে তার আছে অঙ্কুরোদ্গমে আছে ভূমিকা রাখতে পারবে বা মাটির থেকে পানি, সার বা আছে তার জৈব উপাদান আছে সংগ্রহ করতে পারবে। এইভাবে আছে জমি প্রস্তুত করা হয়। যে সেক্ষেত্রে দেখা যায় জমি প্রস্তুত করতে গেলে প্রথমেই আছে কি আমার 4 সাইডের আইলটা সুন্দরভাবে কোদাল দিয়ে মানে আছে তৈরি প্রস্তুত করে নিতে হবে, সেটে দিতে হবে। সেটে দেওয়ার পরে তারপরে আমাকে কি করতে হবে যে আমাদের বাংলাদেশে অধিকাংশ দেখা যায় শতকরা 80% কৃষক, সেক্ষেত্রে তারা যে জিনিসটা ব্যবহার করে, যে অঞ্চলে যে জিনিসটা বেশি ব্যবহৃত, যে কোথাও আছে কি গরু নাঙল দিয়ে আছে চাষাবাদ করা হয়, কোথাও আছে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করা হয়, কোথাও আছে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করা হয়। বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন মারফতে এই জমি চাষাবাদ করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে অঞ্চলভেদে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত বা প্রচলিত তাই দিয়ে আছে সুন্দরভাবে চাষাবাদ করতে হবে। এখানে আছে লক্ষণীয় বিষয় যে যেমন ঘাস, দুবলা, শ্যামা, বিভিন্ন জাতীয় এই সমস্ত ঘাস আছে সেগুলো আছে বারবার চাষ এবং মই দিয়ে সমান করার ফলে ওই আগাছাগুলো হচ্ছে সুন্দরভাবে বিলীন হয়ে যাবে। সেক্ষেত্রে আমার কিছু লক্ষণীয় বিষয় আছে, যেমন এই ঘাসগুলো যদি আছে ফুল ফুটে বীজ তৈরি হয় তাহলে দেখা যায় পরবর্তী পর্যায়ে আবার হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে দেখা যায় যে বীজ এবং আছে ফুল ফোটার আগে ঘাসগুলো বিলীন করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং এটাকে আছে লম্বালম্বি এবং আড়াআড়িভাবে আছে চাষাবাদ করলে জমি সুন্দরভাবে তৈরি হবে এবং মাটির গুণটা সব। এখানে লক্ষণীয় বিষয় এই যে আসলে দেখা যায় কোথাও আছে যে কৃষকরা জমি চাষাবাদ করে ঠিকই, কিন্তু আছে বড় বড় ঢিল থেকে যায়, জমিতে ঢিল থেকে যায়, কিন্তু এই সমস্ত জমিতে ফসল উৎপাদনের জন্য উপযোগী নয়। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যে একটা করে চাষ দিতে হবে এবং একটা করে মই দিতে হবে। দিলে কি হবে, জমির আছে ঢিলগুলো ভেঙে ছোট বুনোটে অর্থাৎ কি মাটির কণায় পরিণত হবে। এই মাটির কণায় পরিণত হলে ফসলটা ভালো হবে। এই আমি আগেই বলেছি। হ্যাঁ, এখানে প্রচলিত একটি কথা আছে যে 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক পান, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। অর্থাৎ কি 16 চাষ তুলা জাতীয় ফসল চাষ করতে গেলে 16টা চাষ দিতে হবে। তারপরে তার অর্ধেক তুলা অর্থাৎ কি 8টা চাষ দিলে তুলা জাতীয় ফসল বেশি ভালো হবে। তারপর 4টা চাষ দিলে কি হবে, ধান জাতীয় ফসল বেশি ভালো হবে। আর বিনা চাষে পান, এই পানটা আছে বিনা চাষেও চাষ করা যায়। সেক্ষেত্রে দেখা যায় যে আমার ফসল উৎপাদন করতে গেলে তাহলে চাষের উপর কত গুরুত্ব দিতে হবে সেটা আমাদের এখানে লক্ষণীয় বিষয় আছে। অর্থাৎ কি যাদের মূল যত গভীরে যাবে সেক্ষেত্রে তাদের চাষটা তত বেশি দিতে হবে এবং সেই তুলনায় তুলা জাতীয় ফসল যেগুলো আছে তার জন্য মূল কম গভীরতায় যায়, সেক্ষেত্রে 8টা চাষ দিলে সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু ধান জাতীয় ফসল এটা হচ্ছে গুচ্ছমূল অর্থাৎ গ্রামীণ গোত্রের ফসল, এটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। সেক্ষেত্রে 4টা চাষ দিলে ধান চাষ ভালো হয়। আর পানটা হচ্ছে যে কোনো জায়গায় লতটা লাগিয়ে দিলে আছে পান হওয়া সম্ভব এবং সেক্ষেত্রে দেখা যায় পানটা নিচে নামিয়ে আবার কোদাল দিয়ে এক কোদাল কেটে আবার চাপা দিলে পান চাষ করা যায়। সেক্ষেত্রে দেখা যায় যে চাষের ক্ষেত্রে বা জমি প্রস্তুতের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা এখানে লক্ষণীয় বিষয় আছে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি যে জমি প্রস্তুতির ক্ষেত্রে ফসল উৎপাদনের ক্ষেত্রে জমি প্রস্তুত করতে গেলে জৈব উপাদান এবং আছে রাসায়নিক উপাদান দুটো জিনিস আসলে আমরা ফসল উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করি।
সেক্ষেত্রে দেখা যায় জৈব উপাদান আছে, মাটি যখনই চাষাবাদ শুরু করব সেই সময় আছে জৈব উপাদান, অর্থাৎ কি বাড়ির উচ্ছিষ্ট ময়লা বা আছে পচা গোবর, এই সমস্ত উপাদানগুলো আছে মাটির সাথে সুন্দরভাবে মিশিয়ে চাষাবাদ করা যায়। এবং এতে আমরা অনেকে এরকম হয়ে গেছি, আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আসলে রাসায়নিক সার আমাদের ব্যবহার করাই লাগবে। তা আমরা সেক্ষেত্রে যদি করি তাহলে আছে কিছু ফসফেট, কিছু ইউরিয়া, এগুলো আছে দিয়ে তারপরে জমি চাষাবাদ করে সুন্দরভাবে 15 দিন সময় নিলে মাটির সাথে ভালোভাবে সারগুলো পচে বা জৈব উপাদান পচে জমিটা সুন্দরভাবে প্রস্তুত হয়ে যাবে এবং আমাদের ফসলটাও সেক্ষেত্রে আমাদের ভালো হবে। এই আমরা আজ এ পর্যন্তই কৃষি শিক্ষা বিষয়ক প্রথম অধ্যায়ের ফসল নির্বাচন, কৃষি প্রযুক্তি, ফসল নির্বাচন এবং জমি প্রস্তুত, এই 3টা বিষয়ে আমরা আলোকপাত করলাম। আগামীতে আমরা এর পরবর্তী অধ্যায়ে এর পরবর্তী পরিচ্ছেদে আমরা আলোকপাত করব। হ্যাঁ, এখানে আমি আরেকটা কথা বলে রাখি যে দাখিল এবং নবম এবং দশম শ্রেণীর বিষয়ে এটা আসলে আমি লিখছি এই কারণেই যে নবম যারা আছে তারা হচ্ছে, আমরা যদিও এবছর আছে ক্লাস খুব ভালো পাইনি, সেক্ষেত্রে আমি নতুন আবার আছে শুরু করছি কৃষি শিক্ষার প্রথম অধ্যায় থেকে, এবং দশম শ্রেণীর যারা আছে পরীক্ষার্থী তাদের জন্য মানে ভালো হবে সেটা আছে কি রিভিউ করলে দেখা যায় ভালো হবে যে তারা এই বিষয়টা আরও সুন্দরভাবে জানতে পারবে, বুঝতে পারবে। এভাবে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো বা অধ্যায়গুলো আমরা ক্রমে আমরা বইটা শেষ করতে পারবো। এই বলে আছে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য নিয়মিত মাস্ক ব্যবহার করুন, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবেন, আর বাড়ির সবাইকে সচেতন করবেন। এবং আছে খাওয়ার আগে বা বাইরে থেকে যাওয়ার পরে সবাই গোসল করে বা আছে সুন্দরভাবে সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে আছে হাত পরিষ্কার করে রাখবেন। আপনি সুস্থ থাকুন, দেশ সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।